This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH রিজেন্ট পার্ক এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী এবং সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে আসছে। আর এই অভিযোগ আসার পরেই এ রাজ্যে, এই শহরে নারীদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। জন্মদিনের পার্টিতে বন্ধুদের লালসার শিকার বছর 20-র তরুণী। রিজেন্ট পার্কে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা ওই তরুণী শুক্রবার রাতে বন্ধু চন্দন মালিকের সঙ্গে রিজেন্ট পার্কে যান। সেখানে চন্দনের বন্ধু দেবাংশু বিশ্বাসের ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে যোগ দেন। অভিযোগ, সেখানে তরুণীকে দুই বন্ধু মিলে ধর্ষণ করে। পরের দিন সকাল 10টার পর ওই ফ্ল্যাট থেকে বেরোন অভিযোগকারিনী। এই যে বাড়ি, এই বাড়িতেই মূলত তাকে নিয়ে আসা হয় এবং তার যে বন্ধু দেবাংশু বিশ্বাস, সে এখানে আগে থেকে উপস্থিত ছিল, যেহেতু সে এখানে থাকে। অভিযোগ যে এখানে মূলত শুক্রবার রাত্রির 10:45 নাগাদ তাকে আনা হয়, আর শনিবার সকাল 10:30 নাগাদ সে এখান থেকে বেরিয়ে যায়। এখানে কিছু আমি জানি না, মানে আমি রাত্রি খালি রাত্রি এখানে থাকি। এই ঘরটা কে কে থাকে? ওর মা আর যে দীপ বলে ছেলেটা আর ওর ভাইজি। ভাইজি? হ্যাঁ, এই কজন মিলেই থাকে। সেদিন কি কেউ ছিল না বাড়িতে? আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানতাম কি সব হয়েছে। হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযোগকারিনীকে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ অনুসন্ধান করে। গতকাল রাতে আমি কমপ্লেইন্ট পেয়েছি, আমাদের কেস শুরু হয়ে গেছে। দ্যাট ইজ আ পার্ট অফ ইট, আই ক্যান রিভিল ইট নো। অ্যাজ পার আমরা কেস পেয়েছি, আমরা তদন্ত করছি। মায়ের সঙ্গে রিজেন্ট পার্কের এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। প্রতিবেশীদের দাবি, মাঝে মধ্যেই বন্ধুরা ফ্ল্যাটে আসতেন, পার্টি চলতো। বেশিরভাগ সময় ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ থাকতো। বাড়িতে বন্ধু বান্ধব আসা কিন্তু মদ্যপান করে, এরকম কিছু কি কোনোদিন বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, এনারা করতেন এবং মানে বাড়িতে বন্ধু বান্ধব এসে করতেন। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারবো যে চিৎকার চেঁচামেচি বা হুজ্জুতি কিছু হতো না। অ্যাজ আ ল্যান্ডলর্ড আমি ওই জন্য কখনো কিছু কিছু কোনো রকম বলিনি। ঘটনার সময় অভিযুক্ত যুবক দেবাংশুর মা কোথায় ছিলেন, তার কি ভূমিকা ছিল? অভিযোগকারিনী তরুণী কেন পরের দিন সকাল ওই ফ্ল্যাট থেকে বেরোন? নির্যাতনের পর তাকে কি জোর করে রাতভর আটকে রাখা হয়েছিল? তদন্তে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কিছুদিন আগেই 1 বছর পূর্ণ হয়েছে তিলোত্তমা গণধর্ষণ কাণ্ডের। কসবা ল কলেজে ছাত্রীর উপরে গণধর্ষণের ঘটনাও প্রকাশ্যে এসেছে। ভবানীপুর থেকে গর্ভা। সম্প্রতি বারবার নারকীয় নির্যাতনের ঘটনায় তুমুল শোরগোল পড়েছে। আরও একটা গণধর্ষণের অভিযোগ। আবারও বড়সড় প্রশ্নের মুখে শহরের নারী সুরক্ষা। সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। ক্ষমতা আর তার আস্ফালন, মানে রাজনীতির একটা মঞ্চ পেলে যা খুশি করা যায়। মহিলাদের সম্মানও কি ধুলোয় লুটোয়? সেই শাহজাহানের কথা মনে পড়ছে, মানে সন্দেশখালী ঘটনা মনে পড়ছে। জানেন তো, সেই মহিলাদের পিঠে বানানোর নাম করে নাকি পার্টি অফিসে ডাকা হতো, সেই অভিযোগ ঘিরে কম বিতর্ক হয়নি। তাহলে কি বর্ধমানেও এখন শেখ শাহজাহানের সেই সাজানো মডেলই চলছে? আজ রাক্ষসগুলো ঘুরে বেড়ায়, তাদের উচিত বিচার চাই। বিচার চাইছেন মহিলা। নির্যাতন হুমকি থেকে মুক্তির কাতর আর্জি। তৃণমূল কার্যালয়ে লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ ওঠে। কোনো প্রত্যন্ত গ্রাম নয়, খোদ বর্ধমান শহরের ঘটনা। ভেঙেছে ভয়, নির্যাতনের সঙ্গে হুমকি। সোশ্যাল সাইটে ক্ষোভের সঙ্গে অসহায় আরতি অভিযোগকারিনী। আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে, আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে। কেমন বিচার, কেমন পশ্চিমবাংলা? পার্টি অফিসে ডেকে নির্যাতন। শেখ শাহজাহান ও তার দল বলের বিরুদ্ধে এই অভিযোগেই গর্জে উঠেছিল সন্দেশখালী। পিঠে করানো করবো না বলেছি, যে হুমকি দিয়েছে। শুধু মেয়েদেরকে রাখতো, ছেলেরা থাকতো, শিবুয়াজরা, শাহজাহান শেখ। বাড়িতে
থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো। এবার তারই ছায়া যেন বর্ধমানে। ঘটনার পর শোরগোল পড়ে প্রশাসনে। বর্ধমান থানা পুলিশ 3 অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃত আলী দফাদার, লাকি দফাদার, সোনা দফাদার সক্রিয় তৃণমূল কর্মী। এই তো রাজ্য, এই তো আমার পশ্চিমবঙ্গ নারী নিরাপত্তা 1 নম্বরের ওপরে 1++ মার্কস পায় নাকি প্রত্যেক বছর। এই তো আমার পশ্চিমবঙ্গ, এই তো আমার রাজ্য। কালকের ঘটনা আজকের ঘটনা দিয়ে চাপা হয়, আজকের ঘটনা চাপা পড়বে আগামী দিনের ঘটনায়। এই রাজ্যে এই অবস্থা নারীর নিরাপত্তা। এই ঘটনাটা অত্যন্ত অনভিপ্রেত। দলীয় কার্যালয়ে যদি এই ঘটনার ন্যূনতম সত্যাসত্য থেকে থাকে, এবার কার্যালয়ের পাশে কোনো গুমটিতে ব্যক্তিগত জায়গায় যদি কেউ কিছু করে থাকে সেটা পুলিশ তদন্ত করে দেখবে। তদন্তে যেই দোষী থাকবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা দিতে হবে। বিচার চাই, তিলোত্তমার জন্য এই স্লোগানে গর্জে উঠেছিল বাংলা। আন্দোলনে ভাটা পড়েছে, হ্রাস পড়েনি নারী নির্যাতনে। বিক্ষিপ্তভাবে আজও সেই আওয়াজ আরতি, বিচার চাই। টিভি9 বাংলা। এবার আসি আজকে সবচেয়ে বড় ইভেন্টে, এসএসসির পরীক্ষা। 9 বছর পর এই পরীক্ষা হলো। কেউ আশাবাদী, কিন্তু কেউ সম্পূর্ণ ভরসা রাখতে পারছেন না। এসএসসি বলছে কোনো অভিযোগ তাদের কাছে জমা হয়নি। আবার এটাও স্পষ্ট করে বলা যাচ্ছে না আজকে যারা পরীক্ষা দিলেন তাদের মধ্যে কেউ দাগি আছেন কিনা। রবিবার শুধু লাখ লাখ চাকরি প্রার্থী পরীক্ষা দিলেন না, অগ্নি পরীক্ষা হলো স্কুল সার্ভিস কমিশনেরও। দু 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। তাতে স্বাভাবিকভাবে মুখ পুড়েছিল এসএসসি এবং রাজ্য সরকারের। তাতে চাকরি খুইয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশে সেই পরীক্ষাই ফের নতুন করে হলো। রবিবার নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে অনেকেই আশাবাদী এবার দুর্নীতিটা হয়তো হবে না। এবার কি আশা করবেন? একটা নিয়োগ অন্তত স্বচ্ছভাবে হোক। হ্যাঁ, আশা তো করছি, এবার বাকিটা আসলে বোঝা যাবে আর কি। আশা করছি ঠিকঠাক হোক। মানে ভরসা জায়গা যদি এখনই মিস করে দিই তাহলে আর চাকরির পরীক্ষা দেওয়ার মানে কি? এবার দুর্নীতি হবে না? মনে হচ্ছে তো হবে না। না, কারণ কপি দিয়েছে যেহেতু। এবার কি স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হবে কি মনে হয়? মনে হচ্ছে তো, আশা করা যায়। সুপ্রিম কোর্টের যখন অর্ডার আছে, আশা করি এগুলো হয়তো সম্ভাবনা কম, হয়তো হবে না। আবার অনেকেই বলছেন দুর্নীতিটা অসম্ভব নয়। ভরসা রাখতে পারছেন না? ভরসা ওইভাবে রাখতে পারছি না। কোয়েশ্চেন খুবই পাতি করেছে, যাতে ম্যাক্সিমাম বেরিয়ে যাওয়ার চান্সই আছে, কিন্তু এরপর আবার দুর্নীতি শুরু হবে বলে মনে হচ্ছে। দুর্নীতিমুক্ত হবে বলে মনে হচ্ছে না। আমাদের একটাই আবেদন, যেন ইন্টারভিউ এবং ডেমো যেন ভিডিওগ্রাফির মধ্যে হয়। এক সময়ের ছাত্রের সঙ্গেই নিজের যোগ্যতা প্রমাণে পরীক্ষা দিতে হলো যোগ্য শিক্ষককেও। আমার স্টুডেন্ট সেও পরীক্ষা দিচ্ছে, এবার আমি অ্যাজ এ টিচার আমিও পরীক্ষা দিচ্ছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এটা একটা পেইনফুল ব্যাপার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগে আজকের পরীক্ষা সফল। আগামী রবিবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষাও একই রকম স্বচ্ছতার সঙ্গে হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যদিও পরীক্ষার্থীদের মধ্যে দাগিরা কেউ ছিল কিনা তা স্পষ্ট করতে পারেনি কমিশন। নতুন পরীক্ষাতেও লাগবে না তো দাগির দাগ? অগ্নি পরীক্ষায় উতরোতে পারবে তো এসএসসি? প্রশ্ন অনেক, উত্তর এখনো অজানা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে চাকরি হারা আজ আবার এসএসসির পরীক্ষায় বসলেন চিন্ময়, সুমন, মেহবুবরা। প্রতিবাদে কালো পোশাক পরে তারা পরীক্ষার হলে পৌঁছে গিয়েছিলেন আজ। বললেন আদালতের নির্দেশে চাকরির পরীক্ষায় বসতে হলো, তবে এর শেষ দেখে ছাড়বেন, এমনটাই বলছেন চাকরিহারা যোগ্যরা। আজকে আমরা পরীক্ষাটা মন থেকে দিতে চাই না, বাধ্য হয়ে দিচ্ছি। এর জন্য ব্ল্যাক ডে, আমরা এই দিনটাকে তো একটা অশুভ দিন হিসেবেই দেখি। জোর করে রাষ্ট্রীয় উদ্যোগে আমাদেরকে পুনরায় অগ্নি পরীক্ষায় নামানো হচ্ছে। রাজ্য সরকারের চাকরি চুরির যে দায় সেটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমরা সেটাকে মোচন করার জন্য যাচ্ছি। যোগ্য হয়েও দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন, তাই 9 বছর পর ফের নিজেদের যোগ্য প্রমাণের তাগিদ। ফলে ফের পরীক্ষায় বসলেন চিন্ময়, সুমন, মেহবুবরা। চাকরি চুরির প্রতিবাদ হিসেবে কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন যোগ্য শিক্ষকরা। এটা হয়ে গেলেও নেক্সট 5 বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে যাবে।
আজকে যেখানে আমাদের ইনভিজিলেটর হিসেবে পরীক্ষায় গার্ড দেওয়ার কথা ছিল, সেখানে আমি এক্সামিনি হিসেবে পরীক্ষা দিতে গিয়েছি। মানে এটা আমার কাছে ভীষণ লজ্জা। আজকে যেটা আমাদের হলো সেটা কি ভবিষ্যতেও হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে পরীক্ষাতে বসলেও আইনি লড়াই ও আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের লড়াই, আইনি লড়াই চলবে। এই পরীক্ষা শেষ হবে, তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব। রাজ্য সরকারকে জানাচ্ছি যে আপনারা মনে করবেন না আপনারা ছাড় পেয়ে গেলেন, আপনারা পরীক্ষায় বসাতে পারেন, কিন্তু আমরা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের জন্য সুপ্রিম কোর্টের লড়াই চালু আছে। আমরা আবার রাস্তায় নামবো এবং আমরা কোড়ায় গন্ডায় আপনাদের দুর্নীতির হিসাব বুঝে নেব। কিন্তু কোনো দাগি কি পরীক্ষায় বসেছিল তার অবশ্য কোনো সদুত্তর মেলেনি এসএসসির তরফে। যে একজন দাগিও এই পরীক্ষায় বসবে না, একজন দাগিকেও এই পরীক্ষায় বসতে দেব না, এই স্ট্যান্ড তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নেওয়া উচিত ছিল। তিনি এই স্ট্যান্ড নিতে পারলেন না কেন? এই 1806 জন যদি টেন্টেড হয়, বাকি টেন্টেডরা নিশ্চয়ই পরীক্ষায় বসে গিয়েছে, তো খুব স্বাভাবিকভাবে এই পরীক্ষা হবে না শেষ অবধি। তাহলে সরকার পরীক্ষা করছে কেন? এই যে 200-250 টাকা করে পাচ্ছে না প্রতি ছাত্র পিছু, তাতেও সরকারের অনেক লাভ। শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতে। পরীক্ষা তো হলো, কিন্তু এবারও যোগ্যদের পরিশ্রম বৃথা যাবে না তো? এবার স্বচ্ছ নিয়োগ হবে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, 9 বছর পর বাংলা এসএসসি পরীক্ষা হলো। হ্যাঁ, তাতে বাংলার চাকরি প্রার্থীরা তো ছিলেনই, কিন্তু সবথেকে লক্ষণীয় বিষয় কি ছিল জানেন? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে প্রচুর চাকরি প্রার্থী এসেছিলেন পরীক্ষা দিতে। আর উত্তরপ্রদেশ থেকে যারা এসেছিলেন তারা বলছেন গত বেশ কয়েক বছর কোনো সরকারি পরীক্ষাই সেখানে হয়নি। আর স্বাভাবিকভাবে এই বিষয়টি যখন উঠেছে তখন বিজেপি শাসিত রাজ্যে সরকারি চাকরির অবস্থা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। আর বিজেপি অবশ্য পুরো বিষয়টাই সাজানো কিনা সেটা দেখার কথা বলেছেন। বাংলার এসএসসির পরীক্ষায় ভিড় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের। বাংলার বহু পরীক্ষা কেন্দ্রেই গিজগিজ করছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে আসা পরীক্ষার্থীরা। কিন্তু এ রাজ্যের শিক্ষকতার চাকরিতে কেন হঠাৎ হিন্দি ভাষীদের ভিড়? কমিশন সূত্রে খবর, এবছর হিন্দি শিক্ষকের শূন্য পদ 2251। আজ যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে বাংলায় এসেছেন তারা কি বলছেন? রাজস্থান থেকে আসা এক পরীক্ষার্থী বলছেন বাংলায় পরীক্ষা পদ্ধতি সহজ। मैं राजस्थान से आया हूँ, पैटर्न बहुत ज़्यादा डिफिकल्ट है वहाँ। অনেক পরীক্ষার্থী আবার বলছেন দুর্নীতি তো সর্বত্রই। झारखंड हो चाहे बंगाल हो, दोनों जगह करप्शन भरा पड़ा है। अभी झारखंड में भी जेपीएससी वगैरह अभी जो भी हुआ उसमें सीट बेचने का आरोप हुआ, पेपर लीक हुआ। झारखंड स्थिति অত ভালো নাই, কেন কি ওইখানে वैकेंसी বিরাছে, তাহলে सारा सीट मतलब बिक्री করে দিচ্ছে। स्कैम की बात अलग है, हम बात करना चाहते बंगाल तो एक हिस्टोरिकल प्लेस रहा एजुकेशन के सेक्टर में, इसको भी नहीं भूलना चाहिए ना। আর যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, সেখানকার পরীক্ষার্থীরা বলছেন বছরের পর বছর শিক্ষক নিয়োগই নাকি হচ্ছে না। बनारस से हैं सर। बनारस से बंगाल में क्यों? सर वहाँ पर वैकेंसी बहुत मतलब लंबे ड्यूरेशन पर आ रहा है। 2019 में आया था, 2018 में आया था, तब से कोई वैकेंसी नहीं है। आज 4 से 5 साल हो गए। कहाँ से आए? यूपी से। जुमला देते हैं सरकार जो है, जो पढ़े लिखे लड़कों हैं उनको केवल डिग्रियां बांट रहे हैं, बाकी जॉब के लिए अभी कुछ नहीं। यूपी में होता है काफ़ी दिनों से, वहाँ पर वैकेंसी नहीं आई है, तो इसलिए बेरोजगारी ज़्यादा है, इसलिए यहाँ पर आए हैं। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে আসা পরীক্ষার্থীদের মুখে সেখানকার কর্মসংস্থানের হাঁড়ির হাল শুনে কটাক্ষ হানার সুযোগ ছাড়েনি তৃণমূল। এই যে আজকের এসএসসির ছবি, এটাই প্রমাণ করছে যে বাংলা কাজের নিরিখে, বাংলা কর্মসংস্থানের নিরিখে ভারতের অন্য প্রদেশগুলো থেকে এগিয়ে আছে বলেই সেই ডাবল ইঞ্জিনের রাজ্যগুলো থেকেও হাজারে হাজারে পরীক্ষার্থী আজকে বাংলার এসএসসি পরীক্ষা দিতে আসছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এদের সাজিয়ে আনা হয়েছে কিনা দেখতে হবে। পশ্চিমবঙ্গের অধিকাংশ আইপিএস আইএএস তারা অন্য স্টেটের, তারা আনিয়েছে কিনা দেখতে হবে। এরা রুদালির মতন জায়গায় জায়গায় গিয়ে, যেমন রুদালিরা কেঁদে আসে, জায়গায় জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে আসে কিনা সেটা ভাবতে হবে। 9 বছর পর আবার এসএসসির পরীক্ষা হচ্ছে, তাতে আবার বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের ভিড়, আর তাই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আদালতের নির্দেশে দাগি শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি। এমনকি এই দাগি শিক্ষকদের বেতন সুদ সমেত ফেরানোর একটা নির্দেশও দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাগি শিক্ষকদের বেতন সুদ সমেত ফেরানো নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এই মর্মে ইতিমধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে, খুব শীঘ্রই মামলার শুনানিও রয়েছে। দাগি শিক্ষকদের বেচারা সম্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এই বেচারারা কিভাবে চাকরি পেয়েছিলেন? সবই টাকার মহিমা। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে এমনই টাকার স্তূপ উদ্ধার করেছিল ইডি। দুটো ফ্ল্যাট মিলিয়ে নগদে 49 কোটি টাকা নিয়োগ দুর্নীতির টাকা বলেছিল ইডি। দাগি শিক্ষকরা কে কত টাকা দিয়েছিলেন? তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণর নামে দেওয়া চার্জশিটে সিবিআই বলেছে 12 লক্ষ থেকে সর্বোচ্চ 15 লক্ষ টাকা বিভিন্ন চাকরি প্রার্থীর থেকে নিয়েছেন জীবন কৃষ্ণ সাহা, তেমনটাই অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে দাবি করেছে যে যাদের থেকে 12 লক্ষ 15 লক্ষ আবার কারো কারো থেকে পরিচিত কেউ হলে 8 লক্ষ টাকাতেও সেই সিট বিক্রি করা হচ্ছে, চাকরি বিক্রি করা হয়। অ্যাডভান্স পেমেন্ট করতে হতো, অ্যাডভান্স টাকা দিতে হতো। কত টাকা সেক্ষেত্রেও তালিকা ছিল। কাউকে 60,000 টাকার নিচে কোনোভাবেই জীবন নিতেন না জীবন কৃষ্ণ সাহা, সে কথা আগেই চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কাউকে 60,000, কাউকে 1 লক্ষ 2 লক্ষ, কোনো ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত দিতে হতো জীবন কৃষ্ণ সাহাকে। আর যদি কেউ নগদে টাকা না দিতে পারতেন তাহলে অনেক সময় জমির নথিও বন্ধক রাখতে হতো জীবন কৃষ্ণ সাহার কাছে। অযোগ্যদের জন্য বহু যোগ্যের জীবন শেষ হয়ে গেছে বলেছে সুপ্রিম কোর্টও। তারপরেও বারবার সরকারের দাগি প্রেম যায়নি। দাগি শিক্ষকদের বেতনের টাকা 12% হারে সুদ সমেত ফেরাতে বলেছিল আদালত। হাইকোর্টও বলেছিল, সুপ্রিম কোর্টও বলেছে, কিন্তু হাত গুটিয়ে রাজ্য সরকার। হাইকোর্টে আদালত অবমাননার মামলাও হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বদলাবার জন্য ওরা অনেক চেষ্টা করেছেন, রিভিউ ফাইল করেছিলেন, রিভিউ খারিজ হয়ে গিয়েছে, অনেক অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন, খারিজ হয়ে গিয়েছে। রায়কে কার্যকর করতে হবে। যদি সুপ্রিম কোর্ট রায়কে কার্যকর না করা যায় তাহলে ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কোথায়? এই যে আদেশ ছিল, যারা সরাসরি দাগি বলে চিহ্নিত, দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত, তাদের টাকা ফেরত দিতেই হবে, তাদের তো কোনো উপায় নেই। রাজ্য সরকার বেতনের টাকা ফেরানোর তোড়জোড় শুরু করেনি, কিন্তু মুখ্যমন্ত্রী অন্য নিয়োগের কথা বলছেন। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। দাগিদের অন্য চাকরি দেওয়া যায় কি? যদি কেউ বলে আমি সংবিধান মানব না, তাহলে কেউ বলতে পারে আমি চাঁদেও কাউকে বসবাস করার পারমিশন দিচ্ছি। আর যদি কেউ সংবিধান মানে তাহলে দাগিদের কোনো পরীক্ষায়, অ্যাটলিস্ট এই পরীক্ষায় তো বসার কোনো সুযোগ নেই এবং আইন মেনেও কোনো কিছু করা যাবে না। যেরকম আপনারা জানেন দাগিদের ভাতা দেওয়ার সিস্টেম চালু হয়েছিল, সেটাও আজকে হাইকোর্ট কিছুদিন আগে হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে। যদি আবার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে যে সেই পদক্ষেপের পিছনে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, স্বয়ং নিজে। আমি সিবিআইকে বলবো যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় তারা তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এক্ষুনি কাস্টোডিয়াল ইন্টারোগেশন করুক। এখনও দাগি শিক্ষাকর্মীদের নাম প্রকাশ করেনি এসএসসি। সেই বেচারাদের নাম কবে সামনে আসবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ আবারও একটা শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো। হাজার হাজার মানুষ যারা সেই স্বপ্ন নিয়ে পরীক্ষা দিতে গেলেন, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে। এই সব হবু শিক্ষকদের কাছে বেশ কিছু মানুষ দিনের পর দিন উদাহরণ হয়ে থেকে গিয়েছেন, থেকে যাবেন, যারা আর 5টা পেশার থেকে এই শিক্ষকতাকে আলাদা প্রমাণ করতে পেরেছেন। মানুষ গড়ার কারিগর হিসেবে তারা দিনের পর দিন নিবেদিত প্রাণ থেকেছেন। আর এই শিক্ষা দুর্নীতির এই সাম্প্রতিকতম এই অন্ধকারময় সময় দাঁড়িয়ে সেই মানুষগুলো হয়ে উঠতে পারেন এক ফালি প্রতিরোধ। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে চারদিক তোলপাড়। যোগ্য, অযোগ্য, দাগি এমন সব শব্দ এখন বেনো জলের মতো ঢুকে পড়েছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে। আর ঠিক এই সময় সম্পূর্ণ অন্য ছবি খানাকুলের প্রাইমারি স্কুলে। মাঝপুর প্রাথমিক বিদ্যালয়। গ্রামের স্কুল যেমন হয়, সেখানকার প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। তিনি খেলা, গল্প, নাচের মাধ্যমেই পড়াশোনা শেখান ছেলে মেয়েদের। ছোট ছোট বাচ্চারা সহজে বুঝতে পারে,
ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহ পায়। স্কুল ছুটের সংখ্যা তাই দেবাশিস মুখোপাধ্যায়ের স্কুলে প্রায় শূন্য। এখানেই শেষ নয়, স্কুলকে আরও আকর্ষক করতে স্কুলেই ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করেন দেবাশিস স্যার। সঙ্গে গ্রামের চাষিদের উৎসাহ যোগাতে স্কুল থেকে কৃষক বন্ধু সম্মান দেওয়াটা চালু করেছেন দেবাশিস বাবু। কোন কৃষকরা সেই সম্মান পাবেন তা গ্রাম থেকে ছাত্রছাত্রীরাই খুঁজে বের করে আনে। ছুটির দিনেও বাড়িতে বসে না থেকে রাস্তায় রাস্তায় পোস্টার নিয়ে ঘুরে সমাজ সচেতনতার বার্তা দেয়। সঙ্গে চলে গাছের চারা বিতরণ। বহুরূপীর সাজে দেবাশিস মুখোপাধ্যায় তখন গোলাপ সুন্দরী। এইটা আমি একটা খুব বড় সাপোর্ট পেয়েছি যে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা প্রত্যেকে আমার কাজকে সম্মান করে, প্রত্যেকে সাপোর্ট করে। উনি শিক্ষাই দিচ্ছেন, যেটা আমাদের পাওয়া দরকার, আমাদের মতন সমাজে এটা দরকার। নিছক পেশা নয়, শিক্ষকতার নেশা থেকে এই কাজ করে চলেছেন বলছেন দেবাশিস মুখোপাধ্যায়। পেশার গণ্ডির বাইরে গিয়ে শিক্ষকতার আর এক নজির গড়েছেন তমলুকের খোষ্টিকড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃপ্তি বক্সি। 2018 সালে অবসর নিয়েছেন তৃপ্তি। 2018 সালে যিনি অবসর নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তিনি প্রতিদিন স্কুলের অন্য শিক্ষকদের সঙ্গে তালে তাল মিলিয়ে বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছেন। কিছু নেই, ভালো লাগে সবচেয়ে বড় কথা। এবার নিজের মানসিক ইচ্ছা তো অবশ্যই থাকার দরকার, সেটাও আছে, এবং আমার পরিবারের লোকজনেরও সেই সাপোর্ট আছে। এরকম একজন শিক্ষিকাকে শুধু আমার এই স্কুলের নয়, মানুষের কাছে একটা আলাদা অনুপ্রেরণা, আলাদা একটা দৃষ্টান্ত বলে আমি মনে করছি। অদম্য ইচ্ছে শক্তির আর এক নজির দেখা যাবে কাটোয়া চন্দ্রপুর কলেজের সঞ্চয় মণ্ডলের মধ্যে। সঞ্চয়ের উচ্চতা 4 ফুট। ছোটবেলা থেকে নানা কটূক্তি, নানা উপহাস ঠাট্টা সহ্য করেছেন সঞ্জয়, কিন্তু জীবনের পথে সঞ্জয় মণ্ডল বুঝিয়ে দিচ্ছেন শারীরিক উচ্চতা কখনোই স্বপ্ন ছোঁয়ার বাধা হয় না। মনের দিক থেকে আমি কোনো পিছিয়ে যেতাম না, আমি মনটাকে শক্ত করে রাখতাম। আমি কেন সবার থেকে পিছিয়ে পড়বো? ভগবান আমাকে সবকিছু দিয়েছে, মনোবলটা হারালে পরে চলবে না। মনোবল শক্ত থাকলে তার সমস্ত কাজে এগিয়ে যেতে পারবে। বাধা পেরোনোর এই সমস্ত শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করতে চান সঞ্জয় মণ্ডলরা, হয়ে উঠতে চান ছেলে মেয়েদের প্রিয় শিক্ষক, শুধুমাত্র নিজেদের জ্ঞান আর মেধার জোরে, নেতাদের ধরে নয়। বাংলাদেশি বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, অন্য কোনো রাজ্যে নয়, এই রাজ্যে শিলিগুড়িতে। অভিষেক সেনগুপ্ত তার নাম। কর্মক্ষেত্রে ধর্মীয় বিদ্বেষের প্রতিবাদ করেছিলেন এবং বাংলায় কথা বলতেন। এই দুয়ের সংযোগেই তার চাকরি গেছে বলে অভিযোগ। এমনকি সংস্থার কর্মীদের দিয়ে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতি। ঠিক তখনই বাংলাদেশি সন্দেহে চাকরি ছাঁটাইয়ের অভিযোগ উঠল এ রাজ্যে। শিলিগুড়ির একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুললেন কাজ হারানো যুবক অভিষেক সেনগুপ্ত। অভিষেক জানিয়েছেন চায়ের কারবারি ওই সংস্থাটিতে HR ম্যানেজারের পদে ছিলেন তিনি। কিছুদিন আগে এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করে ওই সংস্থা। সেই কর্মীকে ফেয়ারওয়েল দিয়ে সংস্থার বিষ নজরে পড়ে যান বলে অভিযোগ তুলেছেন অভিষেক। মুখে বললো যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক। এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা, তাই। বাংলাদেশি তকমা দিয়ে গালিগালাজের পাশাপাশি সংস্থার কর্মীদের দিয়ে তাকে মারধর করা হয় বলেও অভিষেকের অভিযোগ। পুলিশ প্রথমে এ নিয়ে গুরুত্ব দেয়নি, কিন্তু মেয়রকে বলো কর্মসূচিতে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছে অভিযোগ জানানোর পরই পুলিশ সক্রিয় হয়েছে। ছেলেটিকে মারা হয়েছে, ইনজিওর্ড হয়েছে, বাড়িতে সে আশঙ্কায় আছে। এটা শিলিগুড়িতে চলবে না, শিলিগুড়ি সবার জায়গা। প্রশাসনকেও জানাবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। যেই জায়গায় বিজেপির সামান্যতম ফুটফল রয়েছে সেই জায়গায় এই ধরনের ঘটনা ইন্টেলিজেন্স পাচ্ছে। তার অন্যতম কারণ এ রাজ্যের বুকে যারা বিজেপি নেতৃত্ব তারা যখন বাঙালির উপর আক্রমণ হচ্ছে তারা উল্লাস করছেন। নিশ্চয়ই এর পেছনে কেউ হয়তো অনুপ্রবেশের তত্ত্ব দিয়েছেন। মমতা দেবীর অনুপ্রবেশের তত্ত্বের ফলে এসব হচ্ছে, বাংলা বলার জন্য শুধুমাত্র হচ্ছে না। বেসরকারি ওই সংস্থায় যোগাযোগ করা হলেও অভিযোগ নিয়ে তারা মুখে কুলো পেটেছে। অফিসে বাংলা কথা বলায় এবং কোনো একজন আপনার যে এজেন্সির সিকিউরিটি গার্ড ছিলেন তাকে ফেয়ারওয়েল দেওয়ায় আপনি তার চাকরি নিয়ে নিয়েছেন এবং আপনি বলেছেন যে বাংলায় কথা বলা যাবে না। सर आपको कुछ भी इंक्वायर करना है तो हमारे नजदीकी पुलिस स्टेशन में इंक्वायर कर लीजिए।
नहीं, पुलिस स्टेशन का तो ये बात नहीं है, ये तो आपका ऑफिस का बात है। नहीं सर, मेरे को आपसे कोई काम नहीं है, हम आपको जानते नहीं है। आपको जिससे जो बात करना आप कीजिए। কর্মক্ষেত্রে ধর্মীয় বিভাজনকে উৎসাহ না দেওয়া এবং বাংলায় কথা বলা, তার জেরে এবার এই বাংলাতেই কাজ হারালেন শিলিগুড়ির এক যুবক। এ নিয়ে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মেয়র। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এই দুনিয়ায় সুস্থ হওয়ার এখন নতুন ঠিকানা হচ্ছে ভারত। কারণ এত সস্তায় এত উন্নত মানের চিকিৎসা আর কোথায় পাওয়া যায় বলুন তো? শুধুমাত্র বাংলাদেশ নয়, উন্নত মানের দেশের মানুষও এখন এখানে চিকিৎসার জন্য আসছেন, সার্জারির জন্য আসছেন। আর স্বাভাবিকভাবে বিদেশি রোগীদের হাত ধরে এদেশের লক্ষ্মী লাভও বেশ ভালোই হচ্ছে। ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য ভারতীয়দের বিদেশ যাওয়াটা নতুন কিছু নয়। তবে এবার সেই পরম্পরায় উলটপুরাণের পালা। ভারতে লাফিয়ে বাড়ছে মেডিকেল ট্যুরিজম। 2024-25 সালে মেডিকেল ট্যুরিজমে দুনিয়ায় প্রথম 7-এ ভারত। কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীদের ভিড়। দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে চিকিৎসা করাতে আসেন কম বেশি 30 থেকে 35টি দেশের মানুষ। সেই ট্রেন্ডটাও আমূল পাল্টে যাচ্ছে। সারা বিশ্ব থেকে মানুষ চিকিৎসার জন্য ভারতে আসছেন। উন্নত দেশগুলো থেকেও রোগীরা আসছেন। ফলে হাসপাতালগুলির ব্যবসা বাড়ছে, কাজের সুযোগ তৈরি হচ্ছে। বিদেশি রোগী ও তাঁদের পরিবারের লোকেরা হোটেলে থাকছেন। রোগী সুস্থ হয়ে গেলে অনেকেই দেশে ফেরার আগে ভারত ভ্রমণে বেরিয়ে পড়ছেন। ফলে নানা দিক থেকেই অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়ছে। ভারতে বছরে গড়ে প্রায় 6 লক্ষ বিদেশি রোগী। বছরের সংখ্যাটা বাড়ছে প্রায় 13% হারে। বিদেশি রোগীদের হাত ধরে প্রায় $10 বিলিয়ন ব্যবসা। 2035 সালে যা $60 বিলিয়ন পৌঁছবে বলে মত উপদেষ্টা সংস্থার। 2023-এ মেডিকেল পর্যটনে ভারত দুনিয়ার প্রথম 10 দেশের মধ্যে ঢুকে পড়েছিল, এখন প্রথম 7-এ। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রোগী ভারতে। ইরাক, সোমালিয়া, ওমান, উজবেকিস্তান, মালদ্বীপ থেকেও ভারতে রোগীদের ভিড়। গত 3 বছরে সুদান, কেনিয়া, নাইজেরিয়া, মায়ানমার থেকে রোগীদের সংখ্যা বাড়ছে। ঠিক কি কি চিকিৎসার জন্য ভারতে আসছেন ভিনদেশি রোগীরা? কসমেটিক প্রসিডিওরস, ফার্টিলিটি ট্রিটমেন্টস আর ডেন্টাল সার্জারিজ, এই 3 ধরনের রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি। মেডিকেল ট্যুরিজমকে সানরাইজ সেক্টর হিসেবে দেখে সরকার মেডিকেল ভিসার নিয়ম সহজ করেছে। বিদেশি রোগীদের ক্ষেত্রে হাসপাতালগুলোকে নানা রকম ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। সবটা মিলিয়ে একটা স্ট্রং মোমেন্টাম তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা, অস্ত্রোপচার বা চিকিৎসার জন্য উন্নত দেশের নাগরিকরাও ভারতে আসছেন। উন্নত দেশ থেকে রোগীরা ভারতে কেন আসছেন? ইউরোপের কোনো হাসপাতালে বাইপাস সার্জারির খরচ ভারতীয় মুদ্রায় কমপক্ষে 20 লক্ষ টাকা। সেটা ভারতে বড় হাসপাতালে সে খরচ অর্ধেক বা তারও কম। ব্রিটেন, আমেরিকায় হিপ রিপ্লেসমেন্টের খরচ প্রায় 40 লাখ টাকা। ভারতে 12 থেকে 15 লাখের মধ্যেই হয়ে যাচ্ছে। অনেক বড় হাসপাতালেই বিদেশিদের চিকিৎসার খরচ আলাদা। তাই এই রোগীদের টানতে কর্পোরেট হাসপাতালগুলো চেষ্টার ত্রুটি রাখছে না। আসছে আধুনিক মেশিন, রোবোটিক সার্জারি, চিকিৎসায় AI এর ব্যবহার বাড়ছে। মেডিকেল ট্যুরিজমে দেশে ডলার আসুক, কিন্তু তা করতে গিয়ে চিকিৎসা ক্ষেত্র যাতে সাধারণ মানুষের আয়ত্তের আরও বাইরে না চলে যায় তা নিশ্চিত করারও দায় কিন্তু সরকারেরই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।